স্পাই বা গুপ্তচর শব্দটা শুনলেই আমাদের মাথায় কার কথা আসে? সবার আগে ভেসে ওঠে জেমস বন্ডের নাম। সিনেমার পর্দার সেই কাল্পনিক ব্রিটিশ গুপ্তচর যার কোড নেম 007। স্যুটের বুটের চেহারা, হাতে দামি পিস্তল আর অসম্ভব সব মিশন যিনি চোখের পলকে সমাধান করে ফেলেন। গত 60 বছর ধরে জেমস বন্ডকেই আমরা সেরা স্পাই হিসেবে চিনে এসেছি, কিন্তু বাস্তব পৃথিবী সিনেমার ওই জেমস বন্ডের চেয়েও অনেক বেশি অদ্ভুত। বাস্তবে এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো সিনেমার হিরো ছিলেন না, তার দামি স্যুট ছিল না কোনো দামি গাড়ি। তিনি ছিলেন পাঞ্জাবের এক সাধারণ গ্রামের মানুষ, কিন্তু তার মাথা থেকে বের হওয়া চালে কুপোকাত হয়েছিল হিটলারের জার্মানি, তোজোর জাপান, মুসোলিনির ইতালি, চার্চিলের ব্রিটেন এবং স্টালিনের রাশিয়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। সিনেমা জেমস বন্ড কাজ করতেন শুধু ব্রিটেনের জন্য, কিন্তু এই মানুষটি একই সাথে 5টি দেশের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যুদ্ধের শেষ দিন পর্যন্ত কেউ জানতে পারেননি যে তিনি আসলে কার পক্ষে। ব্রিটিশ গোয়েন্দারা তাকে নাম দিয়েছিল সিলভার, আর আমরা তাকে চিনি ভগৎ রাম তলওয়ার নামে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রোমহর্ষক কাহিনী যেখানে জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া এক মিথ্যে। আপনারা দেখছেন আটকথা। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। গল্পের শুরু 1908 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবে। ভগৎ রাম তলওয়ার কোনো সাধারণ পরিবারের ছেলে ছিলেন না, তার রক্তেই ছিল বিপ্লব। তার বড় ভাই ছিলেন হরিকিষান, একজন বিপ্লবী যাকে ব্রিটিশরা ফাঁসি দিয়েছিলেন। ভাইয়ের মৃত্যু ভগৎ রামের মনে ব্রিটিশদের প্রতি তীব্র ঘৃণা তৈরি করে। তিনি প্রতিজ্ঞা করেন যেভাবেই হোক ব্রিটিশদের ভারত থেকে তাড়াতে হবে। তিনি যোগ দেন কীর্তি কিষান পার্টিতে, যা ছিল একটি কমিউনিস্ট সংগঠন। কিন্তু তিনি জানতেন না নিয়তি তাকে রাজনীতিবিদের বদলে বানিয়ে দেবে ইতিহাসের সেরা ডাবল এজেন্ট। না, ভুল বললাম, পেইন্টার এজেন্ট। ঘটনা মন নেয় 1941 সালে, যখন ভারতের এক মহান নেতা গৃহবন্দী দশা থেকে পালানোর ছক কষছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। 1941 সালের জানুয়ারি মাস। নেতাজি সিদ্ধান্ত নিলেন তিনি ছদ্মবেশে ভারত ত্যাগ করবেন, কিন্তু কলকাতা থেকে পেশোয়ার হয়ে কাবুল এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া একা সম্ভব ছিল না। দরকার ছিল একজন বিশ্বস্ত সাথীর। সেই সাথী হলেন ভগৎ রাম তলওয়ার। নেতাজি সাজলেন মৌলভী জিয়াউদ্দিন, আর ভগৎ রাম সাজলেন তার সেক্রেটারি রহমত খান। পেশোয়ার থেকে কাবুল পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ, হাড় হিম করা ঠান্ডা, আর পদে পদে ব্রিটিশ গোয়েন্দাদের ভয়। ভগৎ রামের অভিনয় দক্ষতা ছিল এতটাই নিখুঁত যে কাবুলের চেকপোস্টগুলোতে পাহাড় প্রহরীরাও বুঝতে পারেনি তিনি আসলে কে। কাবুলে পৌঁছে নেতাজিকে তিনি নিরাপদে ইটালিয়ান ও জার্মান দূতাবাসের সাথে যোগাযোগ করিয়ে দেন। নেতাজি জার্মানি চলে গেলেন, কিন্তু ভগৎ রাম তিনি ফিরে এলেন না। কাবুলে বসেই শুরু হলো তার আসল খেলা। জার্মানরা ভাবলো এই লোকটা তো বেশ কাজের, একে দিয়েই ভারতে খবর পাঠানো যাবে। কাবুলে জার্মান এবং ইটালিয়ান গোয়েন্দারা ভগৎ রামকে দায়িত্ব দিলেন ভারতে থাকা ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের কাছে টাকা এবং বিস্ফোরক পৌঁছে দিতে হবে। তারা তাকে প্রচুর টাকা দিল। ভগৎ রাম সেই টাকা নিলেন, কিন্তু তিনি তো মনে প্রাণে কমিউনিস্ট। তিনি সোজা যোগাযোগ করলেন সোভিয়েত রাশিয়ার সাথে। রাশিয়ানরা বলল, তুমি জার্মানদের সাথে কাজ চালিয়ে যাও, কিন্তু সব তথ্য আমাদের দেবে। মজার ব্যাপার হলো 1941 সালে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করলো, তখন সমীকরণ বদলে গেল। রাশিয়া আর ব্রিটেন হয়ে গেল বন্ধু। তখন রাশিয়ার নির্দেশে ভগৎ রাম যোগাযোগ করলেন ব্রিটিশ গোয়েন্দাদের সাথে। দিল্লিতে তার হ্যান্ডলার ছিলেন পিটার ফ্লেমিং। জানেন এই পিটার ফ্লেমিং কে? জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিং এর বড় ভাই। অদ্ভুত না? যাই হোক, ব্রিটিশরা তাকে কোডনেম দিলেন সিলভার। শুরু হলো এক অদ্ভুত নাটক। জার্মানি এবং ইটালি ভাবছে ভগৎ রাম তাদের হয়ে ব্রিটিশদের ক্ষতি করছে। জাপান ভাবছে ভগৎ রাম তাদের তথ্য দিচ্ছে। রাশিয়া জানে আসল তথ্য। ব্রিটেন তাকে ব্যবহার করছে জার্মানদের ভুল তথ্য দেওয়ার জন্য। ভগৎ রাম জার্মানদের মিথ্যে বলতেন। ভারতে বিশাল বিদ্রোহ হচ্ছে, আপনারা শুধু আক্রমণ করলেই ব্রিটিশরা পালাবে। জার্মানরা খুশি হয়ে তাকে আরো টাকা দিত। 1941 থেকে 1945 এই 4 বছরে তিনি মোট 12 বার পায়ে হেঁটে পেশোয়ার থেকে কাবুল গিয়েছিলেন। সবচেয়ে বড় ধোঁকাটি তিনি দিয়েছিলেন জাপানকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপান যখন ভারতের মণিপুর সীমান্তে চলে আসে, তখন তারা ভগৎ রামের তথ্যের উপর ভরসা করেছিল। ভগৎ রাম তাদের বলেছিলেন, আপনারা আসামে ঢুকলেই ভারতীয় সেনাবাহিনী বিদ্রোহ করে আপনাদের সাথে যোগ দেবে। বাস্তবে এমন কিছুই ছিল না। জাপানিরা ভুল তত্ত্বের উপর ভিত্তি করে ভুল স্ট্র্যাটেজি সাজায় এবং শেষমেশ ব্রিটিশদের কাছে পরাজিত হয়। ভাবা যায় একজন মানুষের মিথ্যে তথ্যের কারণে যুদ্ধের মোড়ই ঘুরে গিয়েছিল। তিনি জার্মানদের দেওয়া ট্রান্সমিটার দিয়ে ভুল ফ্রিকোয়েন্সিতে বার্তা পাঠাতেন, আর টাকাগুলো জমা দিতেন তার নিজের পার্টি ফান্ডে। যুদ্ধ শেষ হলো। 1945 সালে সুভাষচন্দ্র বসু নিখোঁজ হলেন, কিন্তু সিলভার ওরফে ভগৎ রাম তলওয়ার
বেঁচে রইলেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সাধারণ জীবনযাপন শুরু করেন। দীর্ঘদিন এই ফাইলগুলো গোপন ছিল। 1970 দশকে যখন ব্রিটিশ ইন্টেলিজেন্সের ফাইল ডিক্লাসিফাই করা হয়, তখন বিশ্ব জানতে পারে এই মানুষটির কীর্তি। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন জাগে, ভগৎরাম তালওয়ার আসলে কে ছিলেন? একজন ধুরন্ধর সুবিধাবাদী যিনি সবার থেকে টাকা খেয়েছেন, নাকি একজন চতুর দেশপ্রেমিক যিনি জানতেন ব্রিটিশদের তাড়াতে হলে সব পক্ষকে ব্যবহার করতে হবে? উত্তরটা হয়তো ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। কিন্তু একটা কথা নিশ্চিত, জেমস বন্ড যদি সত্যি কেউ হয়ে থাকেন, তবে তিনি কোনো ব্রিটিশ নন। তিনি ছিলেন আমাদের এই উপমহাদেশেরই একজন পাঠান, যার নাম ভগৎরাম তালওয়ার। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ইতিহাসে এরম অনেক আরো চরিত্র লুকিয়ে আছে। এরম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।